তোমরা অনেকেই যারা আমার এখানে এসে অফলাইনে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাস করা সম্ভব নয়, যারা অনেক দূরে থাকো, তারা অনেকেই আমাকে জানিয়েছিলে যে আমার এই যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের যে অফলাইন ক্লাস চলছে, সেই সব ক্লাসের কিছু ক্লাস যেন আমি রেকর্ড করে ইউটিউবে আপলোড করি, তোমরা যেন তা দেখতে পাও। তো তোমাদের কয়েকজনের রিকোয়েস্টেই আমি আমার অফলাইনে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের কয়েকজনের ক্লাস তোমাদের সামনে নিয়ে আসছি। এই ক্লাসগুলি দেখে তোমরা নিজেরা বাড়িতে এরকমভাবে প্র্যাকটিস করো। আরেকটা বিষয় মনে রাখবে, তোমার প্র্যাকটিস তখনই ভালো হবে যদি নাকি তুমি অফলাইনে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য কোনো কোচিং ব্যাচে যুক্ত হও। তোমরা কিন্তু এরকম ভেবো না যে আমি আমার কাছে অফলাইনে কোচিং করার জন্য বিজ্ঞাপন বা প্রচার করছি, তা কিন্তু নয়। তুমি তোমার পছন্দ মতো বাড়ির কাছাকাছি যে কোনো অফলাইনে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য কোনো কোচিং ব্যাচে যুক্ত হয়ে যাও, তাতে তোমার ভালো হবে। দেখো যে এক একজনের পড়ানোর স্টাইল, টেকনিক বা ধরন এক এক রকম, আর যার যেরকম পড়ানোর টেকনিক বা স্টাইল বা পড়ানোর ধরন তা কিন্তু রাতারাতি পাল্টে ফেলা সম্ভব নয়। ফলে তোমার যা পড়ানোর স্টাইল, তুমি তোমার স্টাইলেই পড়াবে। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে যে পড়াতে গিয়ে যেন কোনো ভুল না হয়, যেন কোনো ভুল তথ্য উপস্থাপিত হয়ে না যায়, এবং বোর্ড ওয়ার্ক করতে গিয়ে বা বোর্ডে ছবি আঁকতে গিয়ে যেন কোনো ভুল না হয়। তাহলে তোমার পড়ানোর স্টাইল, পড়ানোর ধরন বা তুমি যেরকমই বোঝাও না কেন, আশা করি তুমি ভালো মার্কস পাবে। আর তুমি যদি অফলাইনে কোথাও যুক্ত হও, তাহলে তোমার পড়াতে গিয়ে কোনো ভুল হচ্ছে কিনা, কোনো ভুল তথ্য উপস্থাপিত হয়ে গেল কিনা, বোর্ড ওয়ার্ক করতে গিয়ে বা ছবি আঁকতে গিয়ে কোনো ভুল হলো কিনা, তা তোমায় ধরিয়ে দেবে, এবং ধরিয়ে দিলে তুমি নিজেকে কারেকশন করে নিতে পারবে, এবং সেটা তোমার পক্ষে অবশ্যই ভালো হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমার কাছে যারা করছে তাদের কয়েকজনের ক্লাস দিচ্ছি, তোমরা দেখে নাও। গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আচ্ছা বলো তো দেখি, পৃথিবী কত বড়? অনেক বড়, তাই তো? তো এই এত বড় পৃথিবীটিকে আমরা কি ছোট বোর্ডটির মধ্যে আঁকতে পারবো? হ্যাঁ পারবো, কিন্তু কিসের সাহায্যে পারবো? স্কেলের সাহায্যে। এই স্কেল কিন্তু যে কোনো বড় জায়গাকে ছোট করে দেখাতে সাহায্য করে। তাহলে আজকে আমরা জানবো মানচিত্র স্কেল সম্পর্কে। এই মানচিত্র স্কেল সম্পর্কে জানার আগে তোমাদের কিন্তু মানচিত্র সম্পর্কে জানতে হবে, যেটা কিন্তু তোমরা আগের ক্লাসে পড়েছো, কিন্তু ভুলে গেলে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই মানচিত্রটির ইংরেজি প্রতিশব্দ কি? ম্যাপ, যেটি এসেছে ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে। এই মানচিত্র হলো কোনো নির্দিষ্ট স্কেলের সাহায্যে যদি আমরা পৃথিবীর যে কোনো অংশের প্রতিরূপকে আঁকি, তখন তাকে আমরা বলবো মানচিত্র। যেমন ধরো তোমরা কোথাও গেলে সেখানে ছবি তুললে, তাহলে তোমরা যদি ছবিটি বের করো, তাহলে সেই ছবিটি কিন্তু হবে তোমাদের প্রতিরূপ। ঠিক সেমনি কোনো বাস্তব জায়গার যে প্রতিরূপ, তাকে আমরা বলে থাকি মানচিত্র। তো চলো এবার স্কেল সম্পর্কে জেনে নিই। স্কেল শব্দটি এসেছে কিন্তু ল্যাটিন শব্দ স্ক্যালা থেকে। এই মানচিত্রটি ছোট হবে না বড় হবে, সেটি কিন্তু নির্ভর করে স্কেলের ওপর, অর্থাৎ স্কেলই নির্ধারণ করে দেয় মানচিত্রটি ছোট হবে না বড় হবে। তো এই স্ক্যালা শব্দটির অর্থ কিন্তু ল্যাডার বা সিঁড়ি, যার সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি? কোনো স্থানে উঠতে বা নামতে পারি। ঠিক তেমনি স্কেল কোনো জায়গাকে ছোট বা বড় করে দেখাতে সাহায্য করে। ঠিক আছে, তো চলো এখন মানচিত্র আর স্কেল সম্পর্কে জেনে নিলাম। এবার জানবো মানচিত্র স্কেল একসঙ্গে থাকলে কি হয়। এটি যখন একসঙ্গে থাকে তখন কিন্তু সেটি অন্য কিছুকে নির্দেশ করে। সেটি কি? সেটি হলো, ধরো মানচিত্রের দেখানো যে কোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব এবং ভূমিভাগে ওই দুটি স্থানের মধ্যে দূরত্বের যে অনুপাত হবে, তাকে আমরা বলবো কিন্তু মানচিত্র স্কেল। মানে মানচিত্র দূরত্ব এবং ভূমিভাগ দূরত্বের অনুপাত। ঠিক আছে, তাহলে মানচিত্র স্কেল কি? মানচিত্রে দেখানো যে কোনো দুটি দূরত্ব এবং ভূমিভাগে ঠিক ওই দুটি স্থানের মধ্যে যে অনুপাত থাকবে, সেটি হচ্ছে মানচিত্র স্কেল। তো চলো একটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝে নিই।
আচ্ছা কবিতা, ধরো তোমার বাড়ি এই বিন্দুটিতে এবং তোমার বাড়ি থেকে স্কুল রয়েছে এই বিন্দুটিতে, তাহলে এটি যদি আমরা একটি রেখা দ্বারা যোগ করে দেই, তাহলে এটি কিন্তু হলো তোমার বাড়ির থেকে স্কুলের যে রাস্তাটি রয়েছে তার মানচিত্র। ঠিক আছে, তাহলে আচ্ছা এখন দেখো তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্বটি কি এতটুকুই? এতটুকু নয়, আমরা কি করলাম, স্কেলের সাহায্যে এটি ছোট করে আঁকলাম। কারণ সেই তোমাদের বাড়ির সামনে রাস্তা যদি আমরা আঁকতে চাই, তাহলে কি বোর্ডে আঁকতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে এটি হলো তোমার বাড়ির সামনের সেই মানচিত্র, তোমার বাড়ির সামনে সেই রাস্তাটির মানচিত্র। আর এই রেখাটির যে দূরত্ব হবে, আর আসলে তোমার বাড়ি থেকে স্কুলের রাস্তাটার যে দূরত্ব, সেটি হবে মানচিত্র স্কেল। ঠিক আছে, তো এখন দেখো এই যে বিন্দুটি থেকে এই বিন্দুটি, এটি কত দূরত্বে রয়েছে সেটি আমরা কিভাবে বুঝতে পারবো? সেটি আমরা বুঝতে পারবো মানচিত্রে ব্যবহৃত 3টি স্কেলের সাহায্যে। তাহলে মানচিত্রে কটি স্কেল ব্যবহৃত হয়? 3টি। প্রথম হলো বিবৃতিমূলক স্কেল, তারপরে রয়েছে ভগ্নাংশ সূচক স্কেল, এরপরে রয়েছে লৈখিক স্কেল। তো চলো আজকে শুধু আমরা এই বিবৃতিমূলক স্কেলটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। ঠিক আছে, আচ্ছা সেই যে ছবিটি এঁকেছিলাম ওটি আরেকবার দেখো। এই যে এই বিন্দু থেকে এই বিন্দু, ধরো এই যে রেখাটি রয়েছে এর দূরত্ব 2 সেন্টিমিটার, আর আসলে কবিতার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 4 কিলোমিটার। তাহলে আমরা লিখতেই পারি যে 2 সেমিতে 4 কিলোমিটার, তাহলে 1 সেমিতে কত হবে? 2 কিলোমিটার। তাহলে এই যে মানচিত্রটি, এটির স্কেল কিন্তু আমরা লিখতেই পারি 1 সেমিতে 2 কিলোমিটার। তাহলে দেখো এটি কি করলাম, একটা সাধারণ ভাষায় শুধু লিখলাম, তাই তো? তো এটিকে কিন্তু আমরা বলে থাকি বিবৃতিমূলক স্কেল। অর্থাৎ কোনো মানচিত্রের স্কেল যদি সাধারণ ভাষায় বা সাধারণ বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে আমরা বলে থাকি কি? বিবৃতিমূলক স্কেল। ঠিক আছে, তো এখন এই যে ধরো সুমনের বাড়ি এখানে, আর তার থেকে স্কুলের দূরত্ব এতটা। তো এখন এই স্কেলটির সাহায্যে তোমরা এই দূরত্বটা কতটা হবে বের করো তো দেখি। ধরো এটি 4 সেন্টিমিটার, তাহলে সুমনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত হবে? তাহলে 1 সেমিতে যদি 2 কিলোমিটার হয়, তাহলে 4 সেমিতে কত হবে? 8 কিলোমিটার। তাহলে সুমনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 8 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটি কিন্তু এই স্কেলটির একটি প্রধান সুবিধা, যে এই স্কেলটির সাহায্যে আমরা অন্য যে কোনো স্থানের দূরত্ব সহজেই বের করতে পারি। তো এই সুবিধা ছাড়াও এই স্কেলের কিন্তু আরো কিছু সুবিধা রয়েছে। সেগুলি কি? সেগুলি হলো সহজবোধ্য। খুব ভালো আছে, খুব সুন্দর, দারুণ বলেছে। আচ্ছা, একটা মানচিত্রে স্কেল আছে 1:5000 আর একটা আছে 1:10 লক্ষ। কোন মানচিত্রটা ক্ষুদ্র স্কেলের মানচিত্র? স্যার যেটি 1:10 লক্ষ রয়েছে সেটি। কেন? কারণ বেশি। হ্যাঁ, কিন্তু তার মানচিত্রটি ছোট হয়ে যাবে। এটি আমরা বড় এলাকাকে দেখানোর জন্য সাধারণত এই ধরনের স্কেল ব্যবহার করে থাকি। মানচিত্র যদি ফটোকপি করি, যেন ছোট বা বড় করলে কোন স্কেলটা পরিবর্তন করতে হয় না? স্যার ভগ্নাংশ সূচক স্কেল, লৈখিক স্কেল। লৈখিক স্কেলের যে প্রথম ভাগটি রয়েছে রৈখিক স্কেল, সেটি। গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে দেখো, আগের দিন আমরা ক্লাসে কি পড়েছিলাম? বায়ুমণ্ডল কি, ঠিক আছে, বায়ুমণ্ডলের আয়তন, তার উপাদান, কতটা বিস্তৃত, সেটা সম্পর্কে আমরা পড়েছিলাম আগের দিন। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে। তাহলে আমরা লিখে নিচ্ছি উষ্ণতার, আজকের টপিক উষ্ণতার তারতম্য অনুসারে স্তর বিন্যাস। উষ্ণতা তারতম্য অনুসারে স্তর বিন্যাস, মানে উষ্ণতা নিচের থেকে আস্তে আস্তে উপরে কমতে থাকে, তাই তো? তারপরে আবার বাড়তে থেকে, সেই হিসাবে কিভাবে স্তরগুলো করা হয়েছে। তো দেখো, প্রথমে আমরা একটা ছবি এঁকে নিচ্ছি, ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এটা দেখো ভূপৃষ্ঠ, তাই তো?
এটা মনে করো ভূপৃষ্ঠ, এখানে রয়েছে 0 কিমি, এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা লিখে নেই, সবার নিচে আমরা জানি ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। ভূপৃষ্ঠের সবার নিচের যে অংশটা সেটা রয়েছে, যে স্তরটা সেটা রয়েছে, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো প্রথমে আমরা লিখে নিচ্ছি 1 নাম্বার ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। তো দেখো ভূপৃষ্ঠ থেকে ঠিক 18 কিলোমিটার পর্যন্ত, এখানে মনে করো 18 কিমি, ভূপৃষ্ঠ থেকে ঠিক 18 কিলোমিটার পর্যন্ত যে জায়গাটা রয়েছে এটা, এই জায়গাটাতে ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায়, যতটা আমরা ওপরে উঠবো তত কি হবে, উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে, ধীরে ধীরে কমতে থাকবে, 0 থেকে যত ওপরে ওঠা যাবে ভূপৃষ্ঠ থেকে। তো এই 0 থেকে আমরা যত ওপরে উঠলাম, ঠিক উষ্ণতা ততটা কমতে থাকলো, যে পর্যন্ত হচ্ছে যে জায়গাটা পর্যন্ত উষ্ণতাটা কমছে সেই স্তরটাকে আমরা বলবো ট্রোপোস্ফিয়ার। এই জায়গাটা তাহলে কি হচ্ছে, ট্রোপোস্ফিয়ার। আর দেখো এই যে উষ্ণতাটা কমছে, এটার তো একটা মানে অনুপাত আছে, মানে কি হারে কমছে, ঠিক না? তাই তো সেটা হচ্ছে প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস, প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমছে। আর এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি নর্মাল ল্যাপস রেট, ঠিক আছে, মানে স্বাভাবিকভাবে এই হারে উষ্ণতাটা কমছে। তো দেখো ট্রোপোস্ফিয়ার গেল, এটা উষ্ণতাটা কমছে, কি হারে কমছে সেটা আমরা দেখে নিলাম। এবার দেখো ট্রোপোস্ফিয়ার স্তর, এই স্তরটাতে কি হয়, এই স্তরটাতে জলীয় বাষ্প, এই স্তরটাতে হচ্ছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, ধুলোকণা এসব হচ্ছে রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে। এর ফলে কি হয়, এখানে মেঘের উৎপন্ন হয়, ঠিক আছে, এবং বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা হয়ে থাকে কিন্তু এই স্তরটাতে। এর জন্য এই স্তরটাতে আরেকটি নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল, ঠিক আছে। এই ট্রোপোস্ফিয়ার স্তরটি আরেকটি নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। তাহলে তোমাদের যদি বলে যে ক্ষুব্ধ মণ্ডল আমরা কোন স্তরটাকে বলবো, তোমরা বলতে পারবে যে ট্রোপোস্ফিয়ার স্তরকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলতে পারি, ঠিক আছে। তো গেল এই ট্রোপোস্ফিয়ার। এবার দেখো এই ট্রোপোস্ফিয়ারের যে অংশটা, এখানে ঠিক 3 কিলোমিটার একটা জায়গা রয়েছে, এখানে 3 কিলোমিটার একটা জায়গা রয়েছে যে স্থানে উষ্ণতার কোনো পরিবর্তন দেখা যায় না, বায়ুমণ্ডল শান্ত অবস্থায় থাকে, সেটাকে আমরা বলবো ট্রোপোপজ, ঠিক আছে। এই যে অঞ্চলটা, এটাকে আমরা বলবো ট্রোপোপজ। আর পজ কথার অর্থ, এই পজ কথার অর্থ হচ্ছে থামা, ঠিক আছে। অনেক ছোট ছোট প্রশ্ন হচ্ছে কিন্তু এখান থেকে। পজ কথার অর্থ হচ্ছে থামা, অর্থাৎ বায়ুমণ্ডল থেমে থাকে, শান্ত অবস্থায় থাকে, ঠিক আছে। এটা গেল ট্রোপোস্ফিয়ার, তাহলে প্রথম স্তর গেল ট্রোপোস্ফিয়ার। এবার দ্বিতীয় স্তরে আসি আমরা। খারাপই ভালো হচ্ছে, তবে কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে। সমস্যা বলতে এই ট্রোপোস্ফিয়ার উচ্চতা কি সব জায়গায় সমান না, নিউক্লিয় অঞ্চলে হচ্ছে 18 কিলোমিটার, মেরু অঞ্চলে 6 থেকে 8 কিলোমিটার। 6 থেকে 8 কিলোমিটার, মানে কি এই যে 18 কিলোমিটার কথাটা বলার সময় কি বলতে হবে, সর্বাধিক, এই তো সর্বাধিক 18 কিলোমিটার। তাহলে ট্রোপোস্ফিয়ার উচ্চতা মেরু অঞ্চলে 8 থেকে 9 কিলোমিটার, নিউক্লিয় অঞ্চলে সর্বাধিক 18 কিলোমিটার। আর হচ্ছে এই যে থামা, কি থামা, ট্রোপোপজে যে থামা, কি থামা, বায়ুমণ্ডলটা থেকে না, তাই কি উষ্ণতা দুটাই তো হবে। থামা মানে হচ্ছে এই 2 থেকে 3 কিলোমিটার বিস্তৃত স্তরে উষ্ণতার কোনো রকম পরিবর্তন হয় না, উষ্ণতাটা থেমে থাকে। থেমে থাকা মানে উষ্ণতাটা থেমে থাকে। স্ট্র্যাটোপজ। আরেকটা জিনিস এখানে দেখে রাখো, একটা ছোট্ট জিনিস বলি আজকে, যেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে প্রায় 25 থেকে 27 কিলোমিটার একটা জায়গা রয়েছে, 25 থেকে 27 কিলোমিটার, সেই জায়গাটাকে বলবো আমরা ওজোন স্তর, ঠিক আছে। ওজোন স্তরটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে রয়েছে। ওজোন স্তরটা আমরা পরের দিন মানে ডিটেইলসে আলোচনা করবো পরের ক্লাসে, আজকে জাস্ট বলে রাখলাম এখানে। তুই কি বলছিস, ওজোন স্তরটা কত? কোনো বইয়ে 25 থেকে 40 আছে, কোনো বইয়ে 15 থেকে 40 আছে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? 18 থেকে 50। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে হবে তো, যেহেতু 15 থেকে 40 বা 25 থেকে 40 যদি ধরি, তাহলে সেটা কি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে হবে। ছবি আঁকার সময় কিন্তু কারেকশন করতে হবে, হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিতে হবে, ঠিক আছে।